ঘুম থেকে উঠে জানালাটা খুলতেই এরকম একটা মিষ্টি স্নিগ্ধ সকাল দেখতে কার না ভালো লাগে বলো তো। সকালবেলা এই যে দেখতে পাচ্ছ সূর্যোদয় হওয়ার সময় এত সুন্দর মিষ্টি একটা রৌদ্রু, আর তারপরে ধীরে ধীরে কিন্তু এই রোদটাই প্রখর হতে থাকবে, আর তখন আর একদমই ভালো লাগবে না। আস্তে আস্তে গরমটাও কিন্তু পড়েই যাচ্ছে। একটা শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ, রসুন। সকালবেলা টিফিন বানিয়ে সোনুকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর টিফিনে আজকে দিয়েছিলাম ভাত ভাজা, যেটা ওর খুবই পছন্দের। এই জিনিসটা করলে ও সকালবেলা খেয়েও যাবে, টিফিনে নিয়েও যাবে, আবার পারলে এসে আবার খোঁজ করবে আরও কি আছে একটু, এত পছন্দের। তো তেলের মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিয়েছি আলু, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ভাতটা দিয়েছি, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ভাতটা ভেজে নিয়েছিলাম। বাকি গাজর, মটর, অন্যান্য সবজি, বিনস টিনস থাকলে সেগুলোও দেওয়া যেতে পারে। আমার কাছে ছিল না, আলুটা দিয়েই করে নিয়েছিলাম। ও ওটা খেয়েছে, প্লাস টিফিনে করে নিয়ে স্কুলে চলে গেছে। আর তারপরে আমি এখন করে নিচ্ছি রান্নাবান্না। তো আজকে অনেক দিন পর, মানে এই বছরে ফার্স্ট টাইম আর কি, আমি এঁচোড়ের সবজি খাচ্ছি। এই যে আমার নিচের বান্ধবীর সঙ্গে সেদিনকে আলোচনা করছিলাম এঁচোড়ের সবজির কথা। আমি যেহেতু ফার্স্ট বানালাম, তো সেই জন্য ভাবলাম চলো ওকেও একটু দিয়ে আসি, জেঠিমাকেও একটু দিলাম, মানে এই বাড়ির মালিক জেঠিমাদেরকে, ওদেরকেও একটু দিলাম, দিয়ে সোজা চলে আসলাম নিচে বান্ধবীকে দেওয়ার জন্য। তো এসে দেখি ও বাড়িতেই নেই, ওর হাজব্যান্ডের সঙ্গে একটু ব্যাংকে কাজে গেছে। তো বাড়িতে দিদা আছে, তো দিদাকে বললাম যে এই যে এঁচোড়ের সবজি একটু নিয়ে এসেছে, সেদিনকে গল্প করছিলাম বলে এই যে ঢেকে দিয়ে আমি একটুখানি গল্প করবো আমি যাচ্ছিলাম। দিদি বলছে একটু বসো বসো, তো ভাবলাম ঠিক আছে। মানে কেউ একটু জোর করে বললে পরে আমি নাও করতে পারি না, তো সেই জন্য আর কি ভাবলাম চলো তাহলে একটু গল্প করে যাই। আবার ওদিকে খেতে দেবো ছেলেকে, তাই বেশিক্ষণ থাকতেও পারবো না। আমরা এখন এমন মন ভাঙে গেছে, আমরা এখন ছাড়ে দিছি এখন না নাই আলু তোমার টনটনা এখন এখন দিঘিতে দেখার জল। আর আমার অতি জল এখন নোয়া খাচ্ছে, ওই আলু তুলি ওদের নোয়া খাচ্ছে, এখন জল থাকে। আর আলু মানুষের তুলি দিয়ে হয় না, আমার খেতাম নামেই নেই, এখন তুলিবে ভালো ভালো না এখন একটা 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 এখন লম্বা লম্বা এখন লাল টক টক করে, মানে মাথা পচিছে কে পচিছে তাই হইলে মানছে না নাই। আর মুই ওই সেটটা খানেও 1 ঘন্টায় নাই হয়, মুই ওই সেটটা মানে সম্পার বাজে একটা পুড়িয়ে দেন হয়ে যায়। কাটা আসিল এলাবার শুনোটা আসিল। না অবশ্যই যাই। তো ওদেরকে দিয়ে এসে যখন ডালটা ফোড়ন দেবো, ডাল ফোড়ন দেওয়া হয়নি আসলে, ভাবছিলাম যদি ওরা আবার খেয়ে নেয়, এই জন্য আগে ওটা দিয়ে আসলাম। জেঠিমাটাও দেখি কি খাওয়া শুরু করে দিয়েছে, তো ওই জন্য আর কি আগে দিয়ে আসলাম, একটু লেট করে একটা খাওয়া ওদের হয়ে যেত। তো ওই জন্য এখন এই যে ডালটা এখন ফোড়ন দেবো। সকালবেলা ওকে ভাত ভেজে দিয়েছিলাম, তখন একটু আলু ভাজা তুলে রেখেছিলাম। ওখানে ভাত হচ্ছে, যে ডালটা টমেটো আর সে দিয়ে ফোড়ন দিলাম। আর কাঁঠালের সবজিটা যত লেট হচ্ছে তত কেন জানি না রস কস শুকিয়ে, ঝোল টোল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেল। আপনাদেরকে একটু ঝোল কিন্তু ছিল, তো বুঝতে পেরেছে, আর একটু ঝোল অবস্থাতেই নামাতে হবে। টমেটো দিয়ে ডাল, গরমে টক ডাল, সর্ষে ফোড়ন দিয়ে একটু পাঁচফোড়নও দিয়েছি আমি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা। এই তো ভাত বাড়া হয়ে গেছে। এখানে এঁচোড়ের সবজি, ডাল, আর সকালবেলা আলু ভাজা তুলে রেখেছিলাম একটুখানি, আর এটা হচ্ছে কালকের শাক ভাজা, লাল শাকের ভাজা। এটা বাড়তি হয়ে গেছে না, পাতাটা খুব একটা ভালো লাগে না আর কি, কচি শাকের ভাজা তবে না ভালো লাগে। যাই হোক, আমরা এমনি খাচ্ছি আর কি, খেয়ে নিই চলো এখন।
খাওয়া দাওয়া করে আমি নিয়ে এসেছিলাম অ্যাবাকাস সেন্টারে সোনুকে। ওকে ক্লাসে দিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ পড়েছে, সাইকেল চালাতে চালাতে আমি প্রায় হাঁপিয়েই গেছি। আর এদিকে আমি বেরোতেই পারছি না, রাস্তার ওই পারে আমি যেতেই পারছি না, বাঁদিকে করে তো চালাতে হবে, সেটা আর আমার হচ্ছেই না। এত গাড়ি যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, কি বলবো। কারণ কি বলো তো, কারণ আজকে আমাদের এখানে কবে আসতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো তার জন্য মানে গাড়ির উপর গাড়ি, গাড়ির উপর গাড়ি, এত লোক যাচ্ছে, এত লোক যাচ্ছে যে রাস্তার ওই পার হতে পারছিলাম না। যাক, ফাইনালি আমি ওই পারে হয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর একটুখানি কি কাজ করি না করি, ওদিকেই আবার ছুটতে হয় আনার জন্য। একটুখানি রেস্ট, একটুখানি কিছু কাজ করে আবার গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে পরদিন এখন আবার আসলাম তোমাদের সামনে। এখন আমি যাচ্ছি কিন্তু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়িতে যাব, তোমরা অনেকেই বলেছো বাড়িটা একটু দেখতে চাই, একটু দেখাবে কতদূর কাজ হয়েছে না হয়েছে। তো এই তো আজকে একটা কাজের জন্য যাচ্ছি। সোনুর ছিল ইঞ্জেকশান, তো এদিকে ইঞ্জেকশান দিয়ে যাব শ্বশুরবাড়ি, বাড়ি ঢুকবো। কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো। আজকের ব্লগটা কত দূর অবধি শেয়ার করতে পারবো সেটা জানি না, কারণ বেশি বড় হয়ে গেলে সেখানেই কাট করে দিতে হবে। পরবর্তী অংশ হয়তো পরবর্তী সময় আসবে, পরবর্তী ব্লগে। তো সাথে থাকো। 5 বছরের ইঞ্জেকশনের পর একদম 10 বছর গিয়ে মনে হয় একটা ইঞ্জেকশন, এটাই মনে হয় তারপরের আর কি ইঞ্জেকশন। তো তার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর খুব করে মনে রাখছিলাম যে কবে সোনু সময়টা হয়ে যাবে আর আমি ওকে এই ইঞ্জেকশনটা দেবো। মানে যেগুলো যেগুলো দিতে হয় ওগুলো আমি কখনোই মিস করি না, কারণ এগুলো তো পরে আর পাবো না, তাই না? সময় পেরিয়ে গেলে আর পাবো না, তার জন্য এগুলো মিস করতে চাই না। সোনু পাপা যদিও বলে আমাদেরকে দেওয়া হয়নি, এগুলো কিছু হয় না, কিন্তু তারপরেও আমি একজন মা হিসেবে কি বলবো, এই ব্যাপারে উদাসীন হতে পারি না। তো তার জন্য আজকের দিনটা স্কুল ছুটি করিয়ে আমি কিন্তু চলে এসেছি ওকে নিয়ে। আমি কখনোই চাই না যে ও কোনো কিছু মিস যাক আর কি। ওর যেগুলো যেগুলো দেওয়া উচিত, দেওয়া ভালো, ভবিষ্যতে ওই রোগটা যদি আসে তখন যেন না হয় আর কি কোনো সমস্যা। সেই কারণেই আমি দিয়ে রাখি, দিয়ে রাখাই ভালো। এগুলো আমাদের সেফটির জন্যই দেওয়া হয়, তাই না? তার জন্য আমি কখনোই মিস করতে চাই না। তো তার জন্য আমি কিন্তু এই দিদিকে বলেই রেখেছিলাম, দিদি কবে হবে 10 বছরের ইঞ্জেকশন, আমাকে কিন্তু প্লিজ জানাবে। অনেক দিন আগেই বলে রেখেছিলাম। তারপরে দিদি বলে যে ঠিক আছে জানাবো, কিন্তু 10 বছর কমপ্লিট হতে হবে, তারপরেই ও পাবে। আমাদের দেখিয়ে দেবো আজকে, আর আমিও দেখবো, অনেকদিন ধরে দেখিনি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আর তার সাথে সোনুরও ভালো লাগবে, তাই না? চলো, এই যে আমাদের স্কুল, এই যে আমাদের স্কুলের গেট, দেখেছো বাবা? এটা আমাদের স্কুলের গেট। তুমি স্কুলে কখন ঢুকছিলে? আমি আগে পড়তাম। কখন ছিল তখন? 19 কত ছিল? 2011। তো যেদিনকে কমপ্লিট হয়েছে তার আগে আগে জানিয়েছিলাম যে আর কদিন আছে। তারপর দিদি কি করলো, যেদিনকে ইঞ্জেকশন আছে সেদিনকে কিন্তু আমাকে মনে করে জানিয়েছে। তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। যে পার্পল কালারের দিদিটাকে দেখলে অল্প একটু দেখা গেছে, আর বাকি কাউকে দেখালাম না, কিন্তু আমি শুধু ছেলেকেই দেখিয়েছি। ওই দিদি আমাকে ফোন করে বলল যে ঠিক আছে আজকে কিন্তু আছে ইঞ্জেকশন, তুমি কিন্তু চলে এসো। তো আমার আবার কি হয়েছে, আমি কার্ডটা খুঁজেই পাচ্ছি না, জানি না কেন, এটা কোথাও কেউ মানে কোথায় রেখেছি, কি হয়েছে আমি কিছুই জানি না। তো হন্যে হয়ে খুঁজছিলাম, তারপরে আবার দিদিকে ফোন করলাম, জানি আজকের দিনে ডিউটি আছে ওনার, তো উনি ব্যস্ত। তারপরেও কি করা যায়, এখন এত দূর যাব, গিয়ে যদি না দেয়, তার জন্য ফোন করে দিদি আবার ধরেছে, ভাগ্যিস। আমি বললাম যে এরকম কার্ডটা তো খুঁজে পাচ্ছি না, তো কি করব বল। দিদি বললো যে তুই চলে আয়, আমি বলে করিয়ে দেবো এখন। তো থ্যাঙ্কস দিদিকে, সত্যি অসংখ্য ধন্যবাদ। যে আমি তো ভাবছিলাম যে কার্ডটা ছাড়া হয় কি না, হয় কি না। তো যাই হোক হয়ে গেছে, কোনোভাবে হয়তো কোথাও ছেড়েছি বা এই বাড়িতে হয়তো আছে, বা কোথাও জমা করেছে কিনা সেটাও আমি কোনো কিছুই মনে নেই আমার, পাচ্ছিও না। যাক, সাব সেন্টারে মনে হয় এই 10 বছরের ইঞ্জেকশনটাই বোধহয় লাস্ট ছিল, আর বোধহয় নেই। হ্যাঁ, গাছটা কেটে ফেলছে, লেকিন এটা কাটতে পারবে না, কেন বলবো? এটা কাটলে ওই যে কি গাছটা অনেক, আমি ঠিক জানিও না আরও আছে কিনা, সম্ভবত আর নেই। তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই জানিও, বা ওই কার্ডটা আবার লাগবে কিনা কখনো, সেটাও যদি তোমাদের কিছু এই ব্যাপারে জানা থাকে তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কেমন? তো চলে আসলাম শ্বশুরবাড়িতে, দেখা যাক কতটুকু আমি ব্লগ শেয়ার করতে পারি এখানকার।
যেখান থেকে বাড়িতে দেখা যাচ্ছে। চলো সারপ্রাইজ দিই বা নিতে পারো। আগে সারপ্রাইজ হবে। এটা ভালো আছে কখনই শুরু হ্যাঁ ও যেটা প্রোগ্রাম করানো হচ্ছে ওটা ঠিক হয়েছে। হ্যাঁ তারা ওই যে গ্যাসের ব্যথা আর একটা হাত ব্যথা, গ্যাসের সমস্যা, খাওয়া যায় না, জল খাবেন বেশি করে। জল তো খাওয়ার দিতে মতো। এই শশা তো ভালো গ্যাসের জন্য। ওষুধ খাও, ওষুধপত্র ঠিক আছে নাই ছুটিই পাওয়ার ধরে নেই মেলা দিন থেকে 7 মাস হয়ে গেল। জেঠিমা বাড়ি ওই তোমার কীর্তনের যে ছিল আজকে ভোগ লাগাবে, হ্যাঁ শুনলাম তো কীর্তন নিমন্ত্রণ। ঠিক আছে বলছিল ওই বিমানটার ইঞ্জেকশন ছিল যাওয়ার আসলাম। জেঠামশাইয়ের শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, দেখে খুব খারাপ লাগলো। তো যাই হোক কেমন আছেন একটু খোঁজ নিয়ে এখন যাই বাড়ির দিকে। ছেলেটা আবার ছুটে গেল। এই জ্যাঠামশাই আর বাবার মুখটা একদম একই রকম দেখতে। আমি তো আগে যখন স্কুলে যেতাম এদিক দিয়ে যাওয়া আসা করতাম, ভাবতাম যে এটা ওর বাবা। আমি জানতাম ওর বাবাকে চিনতাম আর কি। একবার মানে যেটুকু দেখি ভাবি ওর বাবা, একবার বাবাকে দেখি ভাবি যে ওর বাবা, এরকম কনফিউশন হতো আর কি। তো তারপরে একটু ভালো করে দেখে বুঝতাম না একটু আলাদা লাগছে, এরকম হতো আর কি। যাক এনাকে দেখলে কিন্তু বাবার কথা মনে পড়ে, সত্যি ভীষণ খারাপ লাগে। বাড়িটা আসলে আমার মনে হয় বাবা বাড়িতেই আছে। এখন বলবে যে বিপান কিরে দাদা আয় এদিকে আয়, খেয়ে আসছিস কি না। বাবা আসলেই এই কথাগুলো তো জিজ্ঞেস করতো, তাই ভীষণ খারাপ লাগে মনটা বাড়ি ঢুকলেই। আর যাই হোক বাবা এই কথাগুলো জিজ্ঞেস করতেন আর কি, নাহলে বলতেন যে আয় এদিকে আয় একটু ছাতু খেয়ে যা, কিছু খেয়ে যা, বিস্কুট নে, এরকম আর কি। ঘরে যাই থাকতো উনি দেওয়ার চেষ্টা করতেন। বাড়িটা আজকে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, আর আমার না একা আসতে একদমই ভালো লাগে না। সোনুর পাপাও বাড়িতে থাকে না, ও যখন আসে তখন মনে হয় হ্যাঁ আসি, নাহলে ভীষণ খারাপ লাগে। বাড়িটা ঢুকলেও মানে বুকটা ফেটে যায়, হাহাকার লাগে, একা একা কেউ নেই বাড়িতে, এরকম লাগে। তো যাক তারপরেও যেহেতু এদিকে আসলামই একটা কাজের জন্য, তো ভাবলাম এক নজর দেখে যাই। তোমরা অনেক দিন ধরে বাড়িটা দেখতে চাচ্ছ, তোমাদেরকেও একটু দেখাতে পারবো, আর আমিও একটু সাফ সাফাই করে যেতে পারবো। ঘর দুয়ারগুলো বোধহয় অবস্থা খুব খারাপ হয়ে আছে, যেমন ভাবা ঠিক তেমনি দেখলাম। ঘরের ভিতর গিয়ে একদম পুরো মেঝে একদম চপচপ করছে, কাগজ কাপড় এগুলো কেটে কেটে টুকরো করে সারা ঘর বিছিয়ে রেখেছে এই দূরে। যাও তালা মারা আছে, ওদের তালা মারা আছে। ভিতর দিয়ে কিভাবে তালা মারছে? ভিতর দিয়ে এখানে তালা মেরেছে, এখানে এখানে। এসেই এক ছুটে চলে গেছে আয়ুষের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ব্যাড লাক গিয়ে আর ওর দেখা পায়নি, তাই মন খারাপ করে চলে আসলো। মানে ও কোথায় গেছে বলে। তো যাক চলো এখন আমি ঘরটা সাফ সাফাই করে নিই। যতবার আসি ততবার ঘরটা আর দেখার মতো অবস্থায় থাকে না। বিছানা ঘর দুয়ার সব এরকম নোংরা করে রেখে দেয়, ইঁদুরগুলো কেটে কেটে সব কিছু ধুলা বালি দিয়ে একদম যা তা অবস্থা। তো পুরো একদম ঝেড়ে ঝুড়ে সাফ করতেই হবে এগুলোকে। যতবার আসি একটু আধটু সাফ করেই যাওয়ার চেষ্টা করি, নাহলে আবার যখন অনেক দিন পরে আসবো সাফ করবো না, অনেক দিন পরে এসে দেখবো যে আরও পুরো একদম ঘর ভর্তি হয়ে গেছে। তার জন্য যখনই আসি একটু করে সাফ সাফাই করেই যাই। তো এখন তো এগুলো তবু দেখা যাচ্ছে যে মেঝের মধ্যে অল্প অল্প, কিন্তু চিপাগুলোতে না কোনাগুলোতে ওগুলোতে ওরে বাবা এত কাগজ আর কাপড় টুকরো টুকরো করে ঢিপি ঢিপি করে রেখেছে। ওগুলো পরে প্লাস্টিকের প্যাকেটে করে ভরে ভরে ফেলেছি। আর ও তো এসেই এই যে স্কেট পেয়ে গেছে, স্কেটিং করছে খুব মহানন্দে, একা একাই খেলে বেড়াচ্ছে। আবার মাঝে এসে এই যে ক্যারাম বোর্ডটা আছে এটাও খেলবে একটু একা একা, খেলে আবার রেখে ছুটবে বাইরে, ওখানে আবার বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ খেলবে বাকি বাচ্চাদের সঙ্গে। আসার আগে আগে আবার আয়ুষেরও দেখা পেয়েছিল, ওর সঙ্গেও বেশ কিছুক্ষণ খেলেছে, মজা করেছে। তারপরে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে আমি বাড়ি যাব।
ঘর দুয়ার যেহেতু ভাঙা হয়েছে বুঝতেই পারছো, তাই একটা ঘরের ভিতরেই সমস্ত জিনিস ঢিপি ঢিপি করে রাখা হয়েছে, তাই ঘরটা কিন্তু সেরকমভাবে গুছানো নেই। না হলে এই টিনের ঘরটাকেই কিন্তু কত ভালোবেসে সাজিয়ে গুছিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম একটা সময়। এখনও ভালো লাগে, খারাপ লাগে না, আমার এখনও ভালো লাগে ঘরটা। ঝাড়ু দিয়ে ওই যত আবর্জনা ঢিপি করে রেখেছে ওগুলো প্লাস্টিকে ভরে বাইরে ফেলে দিয়ে এসে তারপরে কিন্তু ঘরটা ফিনাইল দিয়ে মুছে নেব। ছেলে বলছিল, মা চলো না একটু পিছনের দিকে যাই। আমারও খুব ইচ্ছে ছিল জানো তো পিছনের দিকে একটু যাব। ওই যে আবর্জনা ফেলতে গেছিলাম তখনই দেখেছি যে ওদিকে পুরো একদম কচুর গাছগুলো এত বড় বড় হয়েছে, আর সুপারি গাছগুলোর দিকে সেরকম একটা ধ্যান দেওয়াই হলো না, কীরকম হয়েছে না হয়েছে, পাতা মানে ঠিকঠাক আছে কি নেই, ভেঙে গেছে নাকি ঝড়ে টরে, একটু মানে দেখতে চেয়েছিলাম, কিন্তু আর চান্সই পেলাম না জানো তো। এই ঘরে এত নোংরা হয়ে আছে, বাথরুম টাথরুমগুলো তো হাত দেওয়ার সময় পেলাম না, যখনই এসে বাথরুমগুলোও সাফ করি তো বাথরুমগুলোও প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো ওগুলোও করার চান্স পেলাম না। ঘরটা সাফ করতে করতেই কিন্তু বেলা চলে যাচ্ছিলো প্রায়। আমাকে তো ফিরতেও হবে তাই না, রাতের আগে। ও আবার বলে যে এখন যেহেতু ইলেকশন আসছে বাইরে বেরোবে না দরকার ছাড়া, তো বাইরে তো মানে খুব দরকার পড়লে তো বেরোতেই হবে। এখন যেহেতু বেরিয়েছে তো বলে যে আবার ফোন করে বলেছিল যে সন্ধ্যার আগেই কিন্তু তুমি ওখান থেকে বের হবে, তো ওই জন্য তো একটা তাড়া আছেই। তো তার জন্য আর বেশি কিছু সাফসাফাই করতে পারিনি, এই ঘর সাফ করতে করতে কিন্তু বেলা চলে গেছিলো, তারপর আর পিছনে যাওয়াই হলো না। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে যে বুনো তোমার নতুন বাড়িটা দেখিও অবশ্যই করে, আর কতদূর কাজ হলেও জানিও। তো কাজ তোমাদের দেখিয়েছিলাম, ভেতরের কাজগুলো কতটুকু কি হয়েছে। উপরে ফ্যানের পয়েন্টগুলো বা চারিদিকে দেয়ালে টেয়ালে যে সমস্ত কারেন্টের পয়েন্ট হয় সেগুলো হয়ে গেছিলো, তারপরে পুট্টি করা হয়ে গেছিলো, তো পুরো একদম কালার করা হয়ে গেছে এরকম লাগছিল দেখতে। সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে দেখিয়েই দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি, তো সেটা তো তোমরা জানোই। আর ওইটুকুই হয়েছে আর কি, সব কমপ্লিট করার পর পুট্টি করা হয়েছে। এখন শুধু এই যে ভিতরের দরজাটা লাগানো হয়েছে কিনা জানি না, বাইরের দরজা দুটো তো লাগানো হয়েছে, বাইরে একদম বাইরের দরজা দুটো ওই সাইডের আর এই সাইডের বাথরুমের ওই দিকের আর সামনের গেট দুটো লাগানো হয়েছে, আর মাঝের লাগানো হয়েছে কিনা রুমগুলোর সেগুলো আমি জানি না, দেখা হয়নি, মনে হয় তো হয়েছে। আর জানালার সেগুলো লাগানো বাকি আছে, জানালার কাজ বাকি আছে, এতটুকুই আর কি। বাকি অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট ঘরের বলতে পারো। যাই হোক, তারপরেও একটু একটু করে কাজ তো এটা ওটা বের হতেই থাকবে, কাজের কোনো শেষ নেই। তো আর বিশেষ কিছু দেখাতে পারলাম না, ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, কারণ চাবি আমার কাছে নেই, মা তালা দিয়ে গেছেন, তো যার জন্য ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, তোমরা সবাই দেখতে চাচ্ছিলে এই জন্য। তারপরে একটু সেটা আমার যে র্যাকটা আছে, ইসের র্যাকগুলো আর কি, ড্রেসিং টেবিলের যে র্যাকগুলো, সেখান থেকে জিনিসপত্রগুলো একটু ঝিরে রাখছিলাম। তো এখানে এই যে বাবার গ্লাসেসগুলো, তারপরে হচ্ছে বাবার একটা পার্সের ভিতরে আর কি যে ফটো ঢুকিয়ে রেখেছেন সেটা, এই সমস্ত কিছু একটু ভালো করে ঝেড়ে রাখছি। এই ফটোগুলো, এই স্মৃতিগুলো দেখলেই না মনটা দুমড়ে মুচড়ে ওঠে, খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে যে মানুষটা নেই, ভাবতে ইচ্ছে করে না যে ফটোতেই আছে শুধু, এটা ভাবলেই খারাপ লাগে, তাই এগুলো দেখতেও কষ্ট হয়। ঝেড়ে মুছে আবার ওগুলো রেখে দিলাম, আর ফটোটা আলমিরার ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম সযত্নে। বাবা যেহেতু এই ঘরেই শুতেন, বাবা মা শেষের দিকে এখানেই শুয়েছিলেন, তো যার জন্য বাবার জিনিসপত্রগুলো কিন্তু এখানটাই রয়ে গেছে। বাবার ওই যেখানে বিড়ি খাওয়ার পর হচ্ছে ছাই ফেলতেন সেটাও আছে, সেটাও মুছে টুচে গুছিয়ে রাখলাম, ওগুলো আর দেখালাম না এত কিছু। তো যা বাবার জিনিস আছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। আর বাবার একটা হ্যাঙ্কি ও তো নিয়ে এসেছিল ধুয়ে, স্মৃতি হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছিল কালো রঙের, যেটা এখানে আছে কোচবিহারে, আর ওখানটাতেই বেশিরভাগ জিনিসগুলো আছে বাবার স্মৃতিগুলো, তো সেগুলো সযত্নে মুছে টুচে রেখে দিলাম আর কি। দেখো কত যে আবর্জনা বেরিয়েছে তার কোনো সীমা নেই। এবারে এই সমস্ত কিছু আবর্জনা এখানে ঢুকিয়ে ফেলে দেবো, আর কতগুলো যে ফেলেছি তারও কোনো হিসেব নেই, এখানে সবগুলো তো আর দেখাইনি। এই সাফসাফাইয়ের পরে কিন্তু আবার গিয়ে দেখি এই কোনায় ওই কোনায় বিছানার তলার দিকে
অনেক কাগজপত্র কাপড় ওগুলো কিন্তু ফেলে দিয়েছি। এত আর দেখাইনি, মোবাইলে আমার চার্জ কম ছিল তাই বেশি শ্যুট করিনি। কারণ এই রাস্তাটা যাব, কোথাও বেরোলে না আমি মোবাইলে চাই লাস্ট অবধি একটুখানি বাড়ি আসা পর্যন্ত একটুখানি চার্জ থাক, আমি শেষ করি। কারণ রাস্তায় কখন কি দরকার হয়, কাকে আর্জেন্ট কল করার প্রয়োজন পড়ে যায়, তাই না, বলা তো যায় না। তো তার জন্য আমি লাস্ট অবধি একটু চার্জ রাখার চেষ্টা করি। তখন আমি কোনো কিছু আর দেখিও না, চার্জ শেষ করি না। তো এই জন্য আর কি বেশি কিছু শ্যুট করতে পারিনি। আজকে কেন জানি না চার্জারটাও নিয়ে আসিনি, নাহলে অন্যদিন হলে কিন্তু আমি ধরো একবেলার জন্য যদি কোথাও যাই না, তারপরেও কিন্তু আমি চার্জারটা নিয়েই যাই সঙ্গে করে। কারণ কোথায় চার্জ শেষ হয়ে যাবে, ফট করে জায়গা পেলে পয়েন্ট পেলে আমি একটু চার্জে দিয়ে দেবো। কারণ মোবাইলটা বাইরে বেরোলে খুব দরকার পড়ে, তাই না, কখন কি খবর কোথায় দিতে হয়, কোনো দরকার পড়ে গেলে কোথায় ফোন করতে হবে, ওকে জানাতে হবে নাকি, আমার এটা একটা টেনশন। বাইরে বেরোলে মোবাইল যদি সুইচ অফ হয়ে যায় মানে মনে হয় দুনিয়া অন্ধকার। আর কেউ পাশে না থাকলে ওই মোবাইলটা থাকলে, মোবাইলটা অনেক ধরনের হেল্প করে। একটা বিপদে পড়লে ফট করে মানুষকে কল করে জানানো যায়, ডিরেকশান দেখে দেখে গুগল ম্যাপ দেখে দেখে কোথাও খুঁজে সেই দোকান টোকানগুলো বের করা যায়, অনেক কাজে লাগে। তাই মোবাইলটা ছাড়া একদম অচল আজকাল আমরা। তো তার জন্য বিশেষ করে বাইরে বেরোলে আর কি, নাহলে কোথাও তো ঘুরতে গেলে ঘোরো নিজের মতো, তারপরে পার্কে গেলাম বসে গল্প করো, মানে এমনি নিজেদের মতো টাইম স্পেন্ড করো। কিন্তু বাইরে কোথাও বেরোলে তখন কিন্তু মোবাইলটা খুব দরকার, খুবই প্রয়োজন পড়তে পারে। তো তার জন্য আমি চার্জার সব সময় সাথে রাখি। তো আজকে কি ভেবে মানে ভুলে গেছি না কি আনিনি, ইচ্ছে করেই আনিনি, ভাবলাম যে আর কতক্ষণ যাবো, ইঞ্জেকশন দেবো, ওখানে ঢুকবো আর আসবো, বেশিক্ষণ তো লেট হবে না। চার্জ ছিল মোবাইলে ভালোই, কিন্তু মানে এত যে নোংরা হয়ে আছে ঘরটা, এত যে সাফ করতে হবে আমাকে, তো ওটা ভাবতে পারিনি। একবার সাফ করে বেরোচ্ছি, পরে গিয়ে আবার দেখি ওই জায়গাটাতে ঢিপা হয়ে আছে, ওই জায়গাটাতে ঢিপি হয়ে আছে, এরকম আর কি দেখে দেখে আবার শুরু করে দিই সাফ। এরকম করতে করতে অনেকটা সময় স্পেন্ড হয়ে গেল। এবারে মোছা গোছা শুরু করে দিয়েছি ফিনাইল দিয়ে। কুরকুর করে যে আওয়াজটা পাচ্ছ, আমি আসলে সবজি কাটছি তার জন্য ওই আওয়াজটাও হচ্ছে। আর একটু আগে আবিসোনা একটু কান্না করছিল, সেটারও নয়েজ আসছিল। তো তোমরা হয়তো ভাববে যে কিসের এই আওয়াজগুলো, তো যাক এই জন্য বলেই দিলাম আর কি। দিনের বেলা বুঝতেই পারছো এদিক সেদিক থেকে একটু নয়েজ তো আসি, আর এই জন্য মানে রাত্রেবেলার দিকে একদম যখন ঘুমায় সবাই তখন ভয়েস দিলে ভালো হয় আর কি, নয়েজ আসে না সেরকম। হলো আমাদের গ্রামের বাড়ির, আমাদের ঘর, এগুলো সব অগোছালো, মানে জিনিসপত্র যেহেতু ঘর ভাঙা হয়েছে, ওই জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। নাহলে আগে পরিপাটি গুছিয়ে গুছিয়ে রাখতাম, তারপরেও ভালো লাগে এখানে ঘরটা আমার। চলো গুছু গাছু হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট হয়ে গেছে, আর বেশি কিছু করব না, কারণ বেলা থাকতে পৌঁছতে হবে। শোনো বাবা বলছে তাড়াতাড়ি বেলা থাকতে চলে আসবে, আমাকে নিয়ে যত টেনশান ওর, যত ভয়, বেলা থাকতেই বেরোতে হবে, কোথাও যাওয়া যাবে না, ইলেকশন হচ্ছে, বাড়িতে থাকো, বাড়ি ছেড়ে বাইরে বেরো হবে না। হ্যাঁ এইগুলো বাইরে থাকে, তো বাইরে থাকলে পরে বউ বাচ্চার জন্য স্বাভাবিক টেনশন হয় সবারই, আর আমাদেরও সেরকমই টেনশন হয় ওদের জন্য। তো চলো সাফসাফাই হয়ে গেছে, গেমে একদম দেখো মুখটা আমার চকচক চকচক করছে। তো এবারে হাত পাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে বেরোবো। শোনো অস্থির হয়ে গেছে, বলছে বাড়ি যাব, কতক্ষণ আর এরকম করে থাকে, এপাশ ওপাশ করছে, এপাশ ওপাশ ঝপাস। কাম্মা ভাত দিল, ঝুয়ের মা কাম্মা খাও। এই গেঞ্জিটা আমি এক দেওরের জন্য বের করে রেখেছি, ওই কাকিমা আসলে পরে দেব। তো ছন্দা এদিকে আমার ছেলের জন্য ভাত দিয়েছে, আমাকেও খেতে বলেছে। আমি বললাম আমি খাবো না, খেয়ে এসছি। তো তো সোনুকে দিল, তো সোনু খেতে বসেছে, খেলো। আর ওই যে ডালটা ছেড়েছে, তো ওই ডালটা চুষে খাচ্ছিলাম। কাকিমা আসলেন, এসে বলছে, আমি এর আগেও বলছিল কটা ভাত দিই ভাত দিই, বলছি লাগবে না লাগবে না, পরে আবার এসে ডাল খাওয়া দেখে বলছে কটা ভাত দিই দিই বলেই যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে সামান্য একটু নিয়ে আসো। তো তারপরে কাকিমা একটু ভাত দিয়ে গেলেন, তো ওটা খেয়েছি। খেয়ে দিয়ে ওই ছেলের থালাতেই খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে ছন্দাকে দিয়ে দিলাম। ঘর দুয়ার সব জানালা দরজা বন্ধ করে বেরিয়ে পড়বো, কারণ এখন অনেকটাই বেলা গেছে, 4:30 কি তারও বেশি এরকম বোধহয় হয়ে যাচ্ছিল। তো এখান থেকে এই যে মরা গাছটা তুলে নিচ্ছি, একটা ফুলের গাছ না কী গাছ ছিল জানি না, ওটা মরে গেছে।
আর নাম ভুলে গেছি, এই পাথরকুচির পাতার মতো যে গাছটা আছে, ফুলের গাছটা, লাল লাল ফুলটা ফোটে, ওই ফুলটার একটা ছোট্ট চারা গাছ নেব। মাটিটা এখন ভালো করে দাবিয়ে দিয়ে বাড়ি চলে যাব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে এখানে ব্লগ দেখাতে পারলাম না কোনো কিছু। পরবর্তীতে যখন শোনো পাপার সঙ্গে আসবো, অবশ্যই তোমাদের সঙ্গে নতুন বাড়ি, নতুন ঘরের ভিতরটা সব কিছু ভালো করে শেয়ার করব। সাথে থেকেও তোমরা অবশ্যই তাহলে দেখতে পারবে। তো এখানটায় ছেলের আমি গাড়ির জন্য ওয়েট করছি, এখন চলে যাব রাত্রে খাওয়ার জন্য। ও বলছে বিরিয়ানি খাবে, তার জন্য নিয়ে নিলাম। ওই যে সেদিনকে টাউনে খেতে চেয়েছিল, খাওয়াতে পারিনি, আজকে তাই খাইয়ে দিলাম। আজকে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।